যে নির্বাচনটা ঠিক মতো হবে বলে মনে হচ্ছে এখনকার পরিস্থিতিতে? একদম 100%। আপনাকে বলছি তফসিল হবে, হ্যাঁ, নির্বাচন হবে, সব হবে। আচ্ছা, আচ্ছা এবং নির্বাচন নির্বাচনে ঠিক এবার মতো হবে কিনা, হ্যাঁ, ওয়েট, নির্বাচন ঠিক মতো হবে কিনা, সহিংসতা হবে কিনা, খুনাখুনি হবে কিনা, এটা আমি প্রেডিক্ট করতে পারি না, এটা আমি করতে চাই না, বাট নির্বাচন হয়ে যাবে, আচ্ছা এটা আমি আপনাকে বলে এবং দিলাম। সেই নির্বাচনে দেখছিলাম মানে আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের বর্জনের আহ্বান জানানো হচ্ছে। দলীয় নির্দেশনায় নাকি তিনি এই এই বিষয়ে বলেছেন যে নির্বাচন আওয়ামী লীগের ভোটারদের সমর্থকদের নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছেন। আপনার কাছে নেতাকর্মীদের তো বটেই, মানে এই আহ্বানে কেমন সাড়া মিলবে বলে মনে হচ্ছে? কারণ আমি যেটা দেখছি যে বিএনপির লোকেরা বা জামাতের যারা প্রার্থী হয়েছেন তারা আওয়ামী লীগের ভোটারদেরকে টানার একটা বেশ প্রচেষ্টা তাদের মধ্যে আছে। এই প্রচেষ্টার মধ্যে আসলে নির্বাচন বর্জনের যে আহ্বান সেটি আসলে কতটা কার্যকর হবে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরের দুটো ভাগ আছে, আমাকে সিমলেস ভাবে বলতে দিবেন। হ্যাঁ, প্রথম কথা, একেবারে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা স্বাভাবিকভাবে যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, অন্যায়ভাবে সেই নির্বাচনে তার নেতাকর্মীকে ভোট দেওয়া থেকে বিরত থাকা বা বর্জন করার আহ্বান জানাবেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক, এখানে কোনো ডিবেট নাই। এবং এটাই সঠিক, এটাই তো তিনি বলবেন। দ্বিতীয়, আমাকে যে বিশ্লেষণের জায়গায় আসতে হয় তাহলে বলতে হয় যে উই আর টু লেট, উই আর অলরেডি টু লেট। দ্য রিজন বিইং, আমি মাঠের যে পালস বুঝি, যেসব নেতাকর্মীরা কোনো টিভিতে আসে না, টক শোতে আসে না, যাদের জায়গা টেলিগ্রামে হয় না, বা যাদের জায়গা ধরেন হোয়াটসঅ্যাপের ওই আয়োজন করা বৈঠকগুলোতে হয় না, বা যাদের সাথে ধরেন দূরালাপনির মাধ্যমে মানে যেটা চলে আর কি, হ্যাঁ, এগুলো হয় না, তারা দে হ্যাভ অলরেডি ডিসাইডেড কাকে ভোট দিবে। দ্য রিজন বিইং যে তাদেরকে তো বাঁচতে হবে। যেমন ধরেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, লাল মিয়া গাছুয়া নামে আমার একজন প্রবীণ আওয়ামী লীগের আছেন, তিনি মারা গেছেন, বহুদিন আগে মারা গেছেন। এই জন্য উদাহরণটা নিয়ে বলছি। ওনার বাড়ি 16 নম্বর মির্জাপুর ইউনিয়নের গাছুয়াপাড়া নামে একটা গ্রামে। আগের দিনে তাদের টাইটেল ছিল গাছুয়া, এই জন্য গ্রামটার নাম গাছুয়াপাড়া। বিগ বিল্ট ম্যান, ভেরি কারেজিয়াস, খুব শক্তিশালী, সাহসী, মানে আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসতো। উনি আজকে দুনিয়ায় নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। এখন তার এলাকার বাস্তবতা কি? তার এলাকার বাস্তবতা হচ্ছে গাছুয়াপাড়ায় যে 80-90টা ঘর, তার ভিতরে 95% ঘর হচ্ছে জামাত ইসলামী। এখন ধরেন, এই গাছুয়াপাড়ায় যদি উনি আজকে জীবিত থাকতেন তাহলে ওনার নামে অবশ্যই একটা মামলা হতো, এবং সেই মামলা থেকে যদি বেঁচে থাকতে হয়, ভালো থাকতে হয়, তাহলে তাকে তো গ্রামের বাকি লোকের সাথে সমীকরণ মিলিয়েই থাকতে হইতো। উনি কিন্তু কারো নির্দেশনার জন্য বসে থাকতেন না। সুতরাং এই বাস্তবতা টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলার প্রতিটা ঘরে ঘরে বাস্তব। আমার এক মেম্বার সাহেব আছে, 6বার মেম্বার হয়েছে নির্বাচিত। 6বার এমপি হওয়ার থেকে 6বার মেম্বার হওয়া অনেক কঠিন কাজ, এটা অনেক বড় নেতারা বুঝতে চায় না। 6বার মেম্বার হওয়া নিরবিচ্ছিন্ন ভাবে 6বার এমপি হওয়ার থেকে অনেক কঠিন কাজ। এই মেম্বার সাহেব আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা, কিন্তু বাড়িটা হইল ঠিক জামাত ইসলামী গ্রামের মাঝখানে। ওনার তো, ওনার পূর্বপুরুষদেরও শক্তি নাই ওনাকে দিয়া এখন এই দলের নির্দেশনা মতো ভোটটা দেওয়ানো। কারণ সকালবেলা উঠে ওনাকে বলবে কি তাহলে ভাই কি এই দলের যাবেন নির্দেশনাটা না, বাস্তবায়ন হবে না মনে করেন? দেরি দেরি হয়ে গেছে, তা আগে হইলে হইতো। কারণ আমরা একটু কনফিউজড, আমাদের তো অবস্থানটা কনফিউজ। যেমন ধরেন আমার 19টা মামলা, হ্যাঁ, আমার 19টা মামলার ভিতরে একটা মামলার বাদী জামাত ইসলামী, বাকি 18টা মামলার বাকি 18টা মামলার বাদী হচ্ছে বিএনপি। ঠিক আছে, 19টাই মিথ্যা মামলা। এখন আমি যখন আন্দোলনের ডাক দিচ্ছি, মানে নেত্রীর কথা শুনে যখন আমার ছেলে পেলেকে বলি যে যাও আন্দোলন করো, চেষ্টা করো, তখন তো আমরা আন্দোলন করছি ইউনূস সাহেবের বিরুদ্ধে। কিন্তু আমার বিরুদ্ধে বা আমার কোন নেতা কর্মীর বিরুদ্ধে তো ইউনূস সাহেব একটা মামলা দেয়নি, মানে রাষ্ট্রের যে মামলা দেওয়ার ব্যাপার সেটা দেয় নাই। এটা কি হচ্ছে, যখন বিএনপি বা জামাতের দেওয়া মামলায় যখন আমরা গ্রেপ্তার হচ্ছি, সেই গ্রেপ্তার হওয়ার পরে যাতে আমরা জামিনে বেরিয়ে না আসতে পারি, সেই ক্ষেত্রে ওই থানার যে ওসি বা ওই জেলার যে এসপি, তারা অতি উৎসাহী হয়ে কোনো একটা সিগন্যালে সরকারকে বাদী করে একটা এডিশনাল মামলা দিচ্ছে। কিন্তু আপনি যে সংখ্যায় গোনেন, তাহলে 100-র মধ্যে 98টা মামলার বাদী হচ্ছে বেসরকারি ব্যক্তি, সেই 98-99 ভাগ বাদী হচ্ছে বিএনপি, 1 ভাগ হচ্ছে জামাত ইসলামী, আর টোটাল সেট এ, সেটার 1% হচ্ছে
সরকার বাদী হয়ে মামলা দিচ্ছে। তো আমাদের যে আন্দোলন করার যে চেষ্টা, সেটার ফোকাসটা ভুল ছিল। এই জন্য আপনার অনুষ্ঠানে বোধহয় না, আরেকজন অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বিএনপি যখন ক্ষমতায় চলে আসবে তখন এই মামলা নিয়ে আপনি কার সাথে ইয়ে করবেন, সংগ্রাম করবেন। কারণ এতদিন তো আপনি সংগ্রাম করছেন ইউনূস সাহেবের এগেনস্টে, কিন্তু দেখা যাচ্ছে কোনো মামলাই ইউনূস সাহেব দেয় নাই। তাহলে এখন নতুন করে শত্রুটা তখন কে হবে? সো কিছু কিছু ভুল হয়েছে, কিছু কিছু সমন্বয়হীনতা আছে, এটার জন্য আমাকে চরম মূল্য দিতে হইতে পারে। কিন্তু আমার পক্ষে তো আর স্বাধীনতা বিরোধী কোনো দল কোনোদিন করা সম্ভব না। স্বাধীনতায় বিশ্বাস করি, সুতরাং যেটা সত্য সেটা তো আমাকে বলতে হবে। আমি এই জন্য বলছি, আশা করি আমাকে শাস্তি দিয়ে হইলেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে লক্ষ কোটি আওয়ামী লীগের নেতা কর্মীদের ভালো হবে। হলাম না হয় বলির শিকার, অসুবিধা কোথায়? মানে আপনি কি বলির শিকার হবার আশঙ্কা করছেন? মানে বলির হ্যাঁ, শিকার মানে কি অবশ্যই বহিষ্কার? স্বীকার, এরকম কিছু? অবশ্যই স্বীকার করছি, মনে আশঙ্কা করি, এবং করলেও কোনো অসুবিধা নেই। এটা কারণ হচ্ছে যে ওই যে যখন থেকে আপনার অনুষ্ঠানে আমি সত্য কথা বলছি, আমি দেখছি যে আমার দলেরই কিছু লোকজন একটু বেয়াদবি করার চেষ্টা করে, যারা হয়তো বা সামনে কথা বলারও, সামনে পড়লেও কথা বলতে পারবে না, সোজা করে দিব, কিন্তু ওই দূর থেকে বুঝেন না, সোশ্যাল মিডিয়া পাইছে তো একটু বেয়াদবি করার চেষ্টা করে। সেটা তো ওইসব নেতাদের ইঙ্গিতেই করে যারা ধরেন মনে করে যে আমার দ্বারা তাদের ক্ষতি হতে পারে সত্য কথা বলার কারণে।